শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটা সকলে ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতো এই শুভকামনা থাকছে। সকাল সকাল যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন তারা নিশ্চয়ই জানেন রাঙা সকাল মানে হচ্ছে গল্প হবে, গান হবে। তো আজকে প্রথম ঘন্টা যিনি আমাদের সঙ্গে আছেন তিনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আইপাসের সাইদ রুবায়েত। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন সব কিছু মিলিয়ে? আছি আল্লাহর মধ্যে ভালোই। জি, আপনি কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেছেন এবং কুমিল্লাতে আপনার একটা ভালো সময় কেটেছে। তো সব কিছু মিলে একটু শুনতে চাই যে ছোটবেলাটা কেমন ছিল, শৈশবটা কেমন ছিল, সব কিছু মিলিয়ে আর কি। কুমিল্লাতে আমার জন্ম হয়েছে 1969-এ, স্বাধীনতা যুদ্ধের আগে। তো বাংলাদেশের স্বাধীনোত্তর উত্তর সময়ের তেমন কোনো স্মৃতি নাই, কিন্তু আমি ছিলাম যে পৈতৃক বাড়িতে অনেক বড় বাড়ি ছিল, পুকুর ছিল, অনেক যদিও শহরতলিতে একটা গ্রামীণ পরিবেশ ছিল। সো অনেক মুক্ত জীবন ছিল। তারপরে স্কুল জীবন শুরু হলো। স্কুল জীবনের পরে আস্তে আস্তে কুমিল্লা শহরের, আমি খুব বেশি সময় ছিলাম না, 78 সালে আব্বা হবিগঞ্জে চলে যায়, সেখানে আমরা চলে যাই আর কি। সো কুমিল্লার জীবনটার মধ্যে খেলাধুলা এবং খুবই প্রাথমিক পর্যায়ে স্কুল, ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়া, এই সময়টার মধ্যে আমার স্মৃতি। সুতরাং আনন্দের একটা স্মৃতি। ধরে নেওয়া যায় যে হবিগঞ্জে আসলে আপনার স্মৃতিগুলো বেশি মনে পড়ে, হবিগঞ্জের স্মৃতিগুলো মনে পড়ে বেশি, এবং সেখানে বৈচিত্র্য ছিল। কুমিল্লায় যখন ছিলাম সেটা এক ধরনের মানে ছোট থেকেই বেড়ে ওঠা, কখনোই কিন্তু এটার সাথেই পরিচিত। সো ওইভাবে বৈচিত্র্যটা অনুভব করিনি। আমি যখন হবিগঞ্জে গেলাম, বৃন্দাবন কলেজ বলে হবিগঞ্জের খুব পুরনো একটা কলেজ ছিল, সেখানে আব্বা প্রিন্সিপাল হিসেবে জয়েন করলেন। এবং কলেজের যে বাসাটা ছিল আর কি, প্রিন্সিপালস কোয়ার্টার, সেইটা তৎকালীন খোয়াই নদীর পাড়ে ছিল। পরবর্তীতে খালকাটা কর্মসূচি দিয়ে শহরের বাইরে নদী নিয়ে যাওয়া হয়। অনেক বৈচিত্র্য ছিল। এক হচ্ছে নদীর পাশে থাকা, শহরের ভিতরে কিন্তু নদীর পাশে, নদীতে সাঁতার কাটার অনুভূতি আছে। প্রতি বছর এক বা একাধিকবার বন্যার অভিজ্ঞতা হয়েছে, এবং খুবই বৈচিত্র্যময় একটা স্কুল ছিল। যদিও সরকারি স্কুল, আমার শৈশবে এরকম একটা স্কুল পেয়েছি যেখানে টানা পাখা দিয়ে ক্লাসে বাতাস করা হতো। টানা পাখা সেটা ওটা ছিল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ বালক বিদ্যালয় সম্ভবত ছিল। তো পরবর্তীতে ফ্যান বা এগুলো টানা পাখা মানে ওখানে তো অ্যাসাইন করা লোক ছিল তাহলে পাখা টানার জন্য? না, যে দুষ্টামি করতো। এবং একটা সময় আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, সো যে বেশি কথা বলবে তার উপর দায়িত্ব পড়তো। আচ্ছা, সো এর মধ্যে লাইফে অনেক মানে কিছু শিখার সময়টা সেটা ছিল, এবং ছিমছাম একটা গোছানো শহরের স্কুলে আপনার কোন বয়সে আসা? শহরের স্কুল বা কলেজে? ঢাকা শহরে এসেছি আমরা 81 সালে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। সো তার মানে আপনার শৈশব কেটেছে সবকিছু মিলিয়েই? সবকিছু মিলিয়ে একেবারে গ্রাম, তারপরে উপশহর, তারপরে কুমিল্লা যেটা ছিলাম একেবারে গ্রাম না, এখন ওই জায়গাটা শহরের মধ্যে, সো শহরতলি বলা যায়, এবং শহরের মধ্যেই সমস্ত যাতায়াত, স্কুল সবই শহরের মধ্যে ছিল। আচ্ছা, হবিগঞ্জ তখন সাব ডিস্ট্রিক্ট ছিল, এখন তো জেলা, মহকুমা বলা হতো বাংলায়। সো সেইখানের স্কুল জীবনটা, পাশাপাশি আব্বা একটা কলেজে ছিলেন, আম্মা হেডমিস্ট্রেস ছিলেন একটা স্কুলে। সো সব কিছু মিলে এক ধরনের মফস্বল জীবনটা দেখেছি। মফস্বল জীবনের পলিটিক্স, ছাত্র রাজনীতির প্রভাব কিন্তু আমাদের বাসায়ও পড়তো। তখন জাসদ এবং ছাত্র দলের মারামারির প্রভাবও আমরা দেখেছি, কারণ আব্বা প্রিন্সিপাল ছিলেন। সংসদ নির্বাচন, সেখানে ভাঙচুর, মারামারি, এগুলোও দেখেছি। আবার ঢাকা শহরে এসেছি যখন, ঢাকা শহরের পপুলেশন তখন অনেক কম ছিল, যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো ছিল না, বাসে যাতায়াত করা কঠিন ছিল। এখন অনেকেই ভাবে যে আচ্ছা ছোট শহর ছিল মনে, খুবই তবে রিক্সায় অবারিত যাতায়াত ছিল। আচ্ছা, এমনি আপনার বাবা শিক্ষক ছিলেন? আব্বা কলেজে প্রিন্সিপাল ছিলেন, পরে মিনিস্ট্রিতে ছিলেন, এডুকেশন মিনিস্ট্রিতে, ইউনেস্কোতে ছিলেন।
আচ্ছা, আর মা কি গৃহিণী? না, আম্মা কলেজের স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল ছিলেন, স্কুল কলেজের যেগুলো ইন্টারমিডিয়েট কলেজ। তাদেরকে নিয়ে যদি আজকে একটু জানতে চাই, এবং যেটা মনে হয় যে বড় হয়ে বাবা মার এই গুণগুলো বা এই বিষয়গুলো আপনার মধ্যে চলে এসেছে বা এই প্রভাবগুলো পড়েছে, সেগুলো যদি একটু জানতে চাই। আচ্ছা, আমি শুরু করি মাকে দিয়ে। আম্মা ছিলেন অসম্ভব সংগ্রামী এবং খুবই আত্মপ্রচার বিমুখ। আম্মার একটা ছোট্ট ঘটনা বললে হয়তো কতটা প্রচার বিমুখ বোঝা যাবে। আম্মা একদিন হরতালের মধ্যে আমাকে বললেন, আমি চিটাগাং মেডিকেলে পড়ি তখন, বাসায় আসার পরে, যে আজকে সন্ধ্যার সময় আমার সাথে একটু বাইরে যেতে পারবি কিনা। তো আমি বললাম হ্যাঁ পারবো। উনি নিয়ে গেলেন। এটা ছিল সম্ভবত শিশু একাডেমির যে অডিটোরিয়াম, সেখানে। আমি যাওয়ার পরেই জানলাম যে বেগম রোকেয়ার স্বর্ণপদক দেওয়া হচ্ছে আম্মাকে, এবং মানে এটা আমাদের বাসায় কেউ জানে না, বা আম্মার আশেপাশে কেউ আম্মার কাছ থেকে কোনোদিন শুনে। কেন, মানে স্বর্ণপদকটা কেন? শিক্ষায় তার অবদান ভীষণের জন্য। ইটস ভেরি লার্নিং অ্যাকচুয়ালি, কারণ এত ডাউন টু আর্থ, মানে এটা তো অবাক হওয়ার মতো বিষয়। না, আমি ঘটনাক্রমে জিনিসটা বললাম যে কতটা উনি ডাউন টু আর্থ ছিলেন, এবং ফ্যামিলি মেম্বাররাই জানছে না, বাড়ির অন্য লোক বলাটা ওনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। এবং একটা কথা যেটা আমি ওনার কাছ থেকে যেটা বললেন যে লার্নিংটা আমি নেই, আম্মা সবসময় বলতেন বিশ্রাম হচ্ছে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ারটাই বিশ্রাম। সো আমি চেষ্টা করি যে এই লার্নিংটা নিয়ে নিজেকে গড়ে তোলার। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন ছিলাম। আপনি বড় ছিলেন? না, আমি সবার ছোট ছিলেন। এই যে মেডিকেলে পড়লেন আপনি, এটা কি আসলে আপনার নিজের ইচ্ছাতেই হয়েছে নাকি পরিবার থেকেও একটু চাওয়া ছিল? এটা আসলে আমার ছোটবেলায় ইচ্ছা ছিল না মেডিকেলে পড়া। আমার বড় বোন মেডিকেলে পড়ছিলেন। আচ্ছা। সো 1985-এ আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকি, আমার চোখে খুব বড় রকমের একটা অপারেশন হয়, রেটিনাল ডিটাচমেন্ট হয়েছিল। সো বাংলাদেশে আই থিঙ্ক ওই সময় 7 ঘন্টা লেগেছিল অপারেশনটা করতে। সো ইট ওয়াজ মেসিভ অপারেশন। তো সেই সময়ে একটা সেন্স তৈরি হলো যে আমি যদি মেডিকেল প্রফেশনে থাকি, যে কোনো ইমার্জেন্সিতে চোখের বা আই উইল বি প্রিভিলেজড। এবং এই কনসেপ্টটা ইন্টারমিডিয়েট লাইফে, যদিও ভুল হয়তো বা, এই কনসেপ্টটার কারণেই আমার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে মেডিকেল পড়ার দিকে আসে। পরবর্তীতে আসলে মেডিকেলে পড়াশোনা করলেও টিপিক্যালি আমরা যেটা ডাক্তারি করা, সেটা করা হয়নি। আমি জনস্বাস্থ্যে চলে আসি। আচ্ছা, আমরা আপনার কাজের প্রসঙ্গে আসবো। আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে আগে দর্শকদের জানিয়ে আসতে চাই। সাইদ রুবায়েত একজন অভিজ্ঞ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি বর্তমানে আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে তার রয়েছে 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি 2017 সাল থেকে আইপাসে কর্মরত, যেখানে তিনি স্বাস্থ্যনীতি প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন এবং কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এর আগে তিনি সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে সেভিং নিউবর্ন লাইভস কর্মসূচির পরিচালক ছিলেন প্রায় 8 বছর। জনস্বাস্থ্য ক্ষেত্রে তার কর্মজীবন শুরু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, যেখানে তিনি প্রায় 10 বছর সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যনীতি, প্রজনন স্বাস্থ্য, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং কর্মসূচি মূল্যায়নে তার দক্ষতা সুপ্রতিষ্ঠিত। তিনি MBBS সম্পন্ন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। এই বিষয়গুলো নিয়েও তার কাছ থেকে জানবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। ছোটবেলার কথা শুনছিলাম এবং মেডিকেলে পড়ার গল্পটাও শুনছিলাম। আপনি পড়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো সিলেট হবিগঞ্জ থেকে ঢাকায় এসে কিছুদিন পড়াশোনা করা, কোন কলেজে পড়লেন আপনি? আমি নটরডেম কলেজে পড়েছি ইন্টারমিডিয়েট। নটরডেম কলেজ থেকে আবার চট্টগ্রামে। তো কেমন ছিল আসলে সবকিছু মিলিয়ে এই জার্নিটা? এই জার্নিটা ছিল এরকম যে আমরা যখন হোস্টেল লাইফে যাই, ইট বিকাম ভেরি অ্যাডভেঞ্চারাস লাইফ, এবং চট্টগ্রামে অসাধারণ একটা সময় কেটেছে। নটরডেম কলেজের জীবনটা ছিল অনেক বেশি ডিসিপ্লিনড। নটরডেম কলেজ এমনি খুব কঠোর ব্যবস্থাপনায় রাখে। তারপরেও সেই সময়ে আমার জন্য একটু বেশি টাফ ছিল, কারণ আমি প্রায় 6-7 মাস পড়াশোনা করতে পারিনি চোখের অপারেশনের কারণে। সো আমার
এই শর্তে আমাকে সেকেন্ড ইয়ারে তোলা হয়েছিল যে একটা ক্লাস মিস করলেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো খুব কঠিন একটা সময় গিয়েছে। তারপরে কিছুটা স্বাধীন নিজের মতো পড়াশোনা করা না করা দুটো স্বাধীনতা আছে, এবং এই স্বাধীনতাটার একটা অংশ আমি নেই সন্ধানী নামে একটা ছাত্রদের সংগঠন, যেটা ব্লাড ডোনেশন এবং মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করে। সেইখানে আমি অনেক বেশি জড়িয়ে পড়ি এবং পাশাপাশি পড়াশোনা করি। সুতরাং আনন্দময় একটা সময় কেটেছে লার্নিং এর পাশাপাশি। চট্টগ্রামের পরে কতদিন থাকতে হলো? ওখানে আসলে পড়াশোনা সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছিল? চট্টগ্রামে আমি পড়াশোনা করার পরে ইন্টার্নি করি 1 বছর, যেটা প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টকেই করতে হয়। এর পরপরই আমি ঢাকায় চলে আসি। সুতরাং পড়াশোনার পরে আর চট্টগ্রামে থাকা হয়নি আর কি, পড়াশোনা এবং ট্রেনিংয়ের পর। ঢাকায় আসার পরে আমি কিছুদিন চিন্তা করি যে ক্লিনিক্যাল সাইডে কাজ করব। আমি প্রথমে 1 মাস একটা ক্লিনিকে চাকরি করি, ভালো লাগেনি, ছেড়ে দিই। তারপর সেই সময় অধ্যাপক মুবিন খান স্যার ছিলেন হেপাটোলজির, ওনার সাথে কিছুদিন কাজ করি। কাজ করার পর আমার আবারও চোখে আরেকটা অপারেশন হয়। যে প্রথম অপারেশন আমি ভাবলাম মেডিকেলে পড়ব, দ্বিতীয়বার আমি চিন্তা করলাম যে খুব বেশি পড়াশোনা করাটা তো হয়তো খুব চোখের জন্য, 2 চোখেই অপারেশন হয়েছে। তখন আমি ডেভেলপমেন্ট সাইডের কথা চিন্তা করি, যেটা আমার অরিজিনাল প্ল্যানে ছিল। আচ্ছা। এবং সেই হিসাবে একটা এনজিওতে জয়েন করি। অল্প কিছুদিনের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমি জয়েন করি, এবং তারপর থেকেই আপনি শুরুতে যেটা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন, এবং এখন আমি তার মানে আপনার প্র্যাকটিসে যাওয়া হয়নি খুব একটা? প্র্যাকটিসে খুব 13 দিন আমি জিপ চেম্বার করেছিলাম। সো দ্যাট ওয়াজ অল। ওকে, সো আপনি মানে ডক্টর বলতে আমরা যেটা বুঝি যে প্র্যাকটিস করবে না, ডক্টরের তো ডেফিনেটলি আরো অনেক বড় গ্রাউন্ড আছে, জনস্বাস্থ্য একটা বড় গ্রাউন্ড। তো আপনি এটা মিস করেন না যে ডক্টর হয়েও প্র্যাকটিস করা হলো না? না, আমি প্রতিটা দিনকে এনজয় করেছি আমার কাজের। ওকে, সো এখনো করছি, সুতরাং ওটা আমি মিস করি না। এবং আমি মনে করি আমি জনস্বাস্থ্যের মাধ্যমে বড় বিগার একটা কমিউনিটিকে হেল্প করতে পারছি। আমরা একটু বিস্তারিত একদম সাধারণভাবে আপনার কাছে আগে জানতে চাই। জনস্বাস্থ্যের বিষয়টা হচ্ছে, আমরা যদি চিকিৎসা ব্যবস্থাপনাকে দেখি 3টা মেজর ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেলথ প্রমোশন, যেন মানুষকে সচেতন করা। দ্বিতীয় হচ্ছে প্রিভেনশন, যেমন আমি টিকা দিয়ে ফিউচার ডিজিজ থেকে রক্ষা পাচ্ছি, ডেঙ্গুর বিরুদ্ধে প্রিভেনশন। আরেকটা হচ্ছে আমরা যেটা চিকিৎসা বলি কিউরেটিভ, যে অসুস্থ হয়ে গেল তার চিকিৎসা। জনস্বাস্থ্যটা মূলত কাজ করে প্রমোশন অ্যান্ড প্রিভেনশন নিয়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং গবেষণা এটাও জনস্বাস্থ্যের মধ্যে পড়ে। সুতরাং যদি আমি বলি যে স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো এরিয়া, এবং মানুষকে সচেতন করা এবং মানুষকে রোগ প্রতিরোধ এবং সুস্বাস্থ্যের জন্য তৈরি রাখা, এটা জনস্বাস্থ্যের মূল কাজ। মোটামুটিভাবে এইভাবে বলা যায়। ওকে, জি, সহজ করে বলা যেটাকে বলে। তো বাংলাদেশের জনস্বাস্থ্য সেক্টর, মানে যেখানে আপনি কাজ করছেন, এটা কতটুকু দায়িত্ব পালন করতে পারছে, এবং একই সাথে আসলে জনস্বাস্থ্যের কি অবস্থা আমাদের? আমরা যদি জনস্বাস্থ্যের কথা বলি, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে পৃথিবীর জন্য কিছু আদর্শ উদাহরণ তৈরি করতে পেরেছি। বাংলাদেশ প্রেক্ষাপটে? বাংলাদেশ বিশ্ব প্রেক্ষাপটে। ওকে। যেমন আমাদের যে চাইল্ড মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি রিডাকশন, সেইটা সারপ্রাইজিংলি খুবই ভালো ছিল। যেখানে পৃথিবীর সবচেয়ে কম স্বাস্থ্য ব্যয় যারা করে, যে সরকারগুলো করে, তার মধ্যে আমরা একদমই নিম্নতম পর্যায়ে। অথচ মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো পজিশনে ছিলাম, হ্রাসের হারের কথা বিবেচনার সংখ্যা না। এটার একটা মূল সাফল্যটা আসছে আমাদের জনস্বাস্থ্যের কারণে। আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম বিশ্বের বিস্ময় হিসাবে আবির্ভূত হয়েছিল। আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচি, আমরা যখন স্বাধীন হই তখন গড়ে একজন মায়ের 6.3টা বাচ্চা থাকতো, সেটাকে আমরা দ্রুত 2.3-এ নামিয়ে এনেছি। আচ্ছা।
আমাদের ডায়রিয়া এবং যে ওআরএস এর যে সাফল্য, সেই সাফল্য কিন্তু বিশ্বজুড়ে স্বীকৃত। এর ফলে আমরা দেখেছি, আমরা যখন স্বাধীন হয়েছিলাম বা ব্রিটিশদের থেকে যখন আমরা সাময়িক স্বাধীনতা পেয়েছিলাম, এই সময়গুলোতে পৃথিবীর তুলনায় আমাদের গড়ায়ু কম ছিল, ব্রিটিশদের সময়ের কথা বলছি। এবং পাকিস্তান থেকে যখন আমরা স্বাধীন হই, সেই সময় কিন্তু এই অঞ্চলের সবগুলো দেশের চেয়ে আমাদের গড়ায়ু কম ছিল, যেটিকে আমরা অতি দ্রুত এই অঞ্চলের সবগুলো দেশের চেয়ে আমাদের মানুষের গড়ায়ু বেশিতে উন্নীত করতে পেরেছি, ভারত থেকে 2। জি, ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে আমাদের রাঙা সকালে আমরা বিভিন্ন গুণীজনদের কাছ থেকে শুনেছি। কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন মানে মুরব্বীদের কাছ থেকে শুনি যে আগেকার মানুষ অনেক দিন বেঁচে থাকতেন, এবং আবার এখন যদি আমরা কম্পারেটিভলি আসি, তাহলে আমরা আসলে বিভিন্ন রকমের রোগবালায় আক্রান্ত হচ্ছে, আমাদের লাইফ হেলদি স্টাইলে চলছে না, কিন্তু আবার গড়ায়ও বেড়ে যাচ্ছে পূর্বের তুলনায়। খুবই টুইস্টিং না বিষয়গুলো? না, বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। আমি যখন গড়ায়ু বলছি, যে শিশুটা জন্ম নিল লাইভ বার্থ থেকে, যেটাকে আমি লাইভ বার্থ, জীবিত জন্ম নিল, সেই শিশু গড়ে ধরে সে কতদিন বেঁচেছে সেটাকে আমি গড়ায়ু বলছি। এখন একজন ব্যক্তিকে চিন্তা করে যখন আমি কথা বলবো, আমি হয়তো দেখতেছি যে আমার নানা বা দাদা উনি হয়তো 95 বছর বেঁচেছে। আমি যদি একটু খোঁজ নেই, ওনার কয়জন ভাই ছিলেন, কয়জন বোন ছিলেন, শুনবেন যে 10 জন বা 11 জন। তাদের মধ্যে 4 জন মারা গেছে শিশু অবস্থায়, 5 জন মারা গেছে কৈশোরে। এটা কিন্তু গড়ায়ুতে। সো আমাদের কাছে উদাহরণ হয়ে থাকে ওই একজন, যিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। সো এটা একটা পারসেপশন ভ্রম। কিন্তু আমরা তো লাইফস্টাইলের দিক থেকে আবার সেই পূর্বের লাইফস্টাইলে ধীরে ধীরে ফিরে যাচ্ছি, যেগুলো আসলে তারা প্র্যাকটিস করতেন। এই ডেফিনেটলি তারা প্র্যাকটিস করতেন, তার কিছু অংশ তো ভালো ছিল, কিছু অংশ হাইজিনের জায়গাটা সমস্যা ছিল, কিছু অংশ আমাদের হেলথ কেয়ার সিস্টেম ছিল না। আমরা ইভেন বেশি দূরে যাওয়া দরকার নেই। আমরা যখন স্বাধীন হয়েছি, আপনি বাংলাদেশে তো অনেক জায়গায় হয়তো ঘুরেন, একটু দেখবেন, নজর দিয়ে দেখবেন যে কোন হাসপাতালটা স্বাধীনতার আগে ছিল, কোথাও কিন্তু কিছু খুঁজে পাবেন না। সুতরাং আমাদের হেলথ সিস্টেম অনেক কিছু ডেভেলপড হয়েছে, তারপর আমি বলবো প্রয়োজন তুলনায় তার নগণ্য, এবং আমাদের অ্যাটেনশন হেলথ সিস্টেমের দিকে সবচেয়ে কম। সুতরাং এই জায়গাটা একটা জায়গা, ইভেন এটা জনস্বাস্থ্য নিয়ে যারা আমরা কাজ করি, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের আগ্রহের জায়গাটা যেন এখানে নিয়ে আসা যায়। আমরা স্বাস্থ্য নিয়ে আমাদের নির্বাচনে কখনো কথা বলি না, অথচ আমরা এখন যেটা হয় যে আমি যখন স্বাস্থ্য ব্যয় করি যে কোনো কারণে, আমাকে আমার পকেট থেকে সেই ব্যয়ের গড়ে 75% খরচ করতে হচ্ছে, যেটা পৃথিবীতে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে এটা 16 থেকে 17%। তারপরে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নির্বাচন হেলথ ইজ নাম্বার 1 এজেন্ডা। নিউ ইয়র্কের ইলেকশন হেলথ ইজ নাম্বার 1 এজেন্ডা। কিন্তু আমরা আমাদের যে এই যে আমি 75% খরচ করে সার্ভিসটা নিচ্ছি এবং মাত্র 25% সরকার এবং অন্যান্যরা দিচ্ছে, আমাদের কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই, না মিডিয়াতে, না ইন্টেলেকচুয়াল গ্রুপে, না পলিটিক্যাল ফোরামে। সুতরাং আমাদের এই জায়গাটা একটা বড় দুর্বল জায়গা, যে হেলথে ইনভেস্টমেন্ট সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর আগ্রহের জায়গা না, কিন্তু জনগণের এটার প্রয়োজন আছে। জি, আমরা আপনি একটু কাজের প্রসঙ্গে একটু আবার কথা বলতে চাই। আপনি 2000 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করেছেন, সেখানে কত বছর কাজ করা হয়েছে, কেমন অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে? এখানে আমি জয়েন করি 2020 সালের মে মাসে এবং 2000 সালের মে মাসে, এবং কাজ করি নভেম্বর 2009 সাল পর্যন্ত। মাঝখানে কিছুদিন আমি ইথিওপিয়া ডব্লিউএইচওর কাজই করেছিলাম। আচ্ছা, সেখানে কাজটা ছিল পোলিও নির্মূল, ইমিউনাইজেশন প্রোগ্রাম অ্যান্ড ডিজিজ সার্ভিলেন্স, যেগুলো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, সেটার সার্ভিলেন্স। ইনিশিয়ালি আমি বরিশাল এবং ভোলায় কাজ করি। সেখানের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মানে এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো গ্রাম বলা যাবে না বা চর বলা যাবে না যেখানে আমি যাইনি। শিশুদের রুটিন ইপিআই কর্মসূচি, মাদের যে টিটি প্রোগ্রাম, তারপরে জাতীয় টিকা দিবস সেই সময় হতো, তাদের টিকা দেওয়া, কারো যদি প্যারালাইসিস হতো 18 বছরের নিচে, তার ইনভেস্টিগেট করে
আইডেন্টিফাই করা whether it is from পোলিও নাকি নন পোলিও, এই কাজগুলো তখন আমি করেছি। পরবর্তীতে আমি কিশোরগঞ্জে আছি। কিশোরগঞ্জে যখন আসি, আপনারা হয়তো বা জানবেন যে বাংলাদেশের লাস্ট পোলিও কেস ছিল ডলি নামে একটা মেয়ে, যে ঢাকার ভাসান ট্যাকের ছিল। সো এই ডলির মূল ভ্যাকসিনটা এসেছিল কিশোরগঞ্জের একটা সার্কুলেশন থেকে। সো আমি কিশোরগঞ্জেও সেম কাজ করি, পোলিও ইরেডিকেশন প্রোগ্রাম, ইপিআই, এবং মাঝখানে আমি ঢাকা সিটি কর্পোরেশনে বদলি হই এবং ঢাকা সিটি কর্পোরেশনের ইপিআই প্রোগ্রাম স্ট্রেংথেনিংয়ের জন্য কাজ করি। সিমিলারলি পোলিও সিমিলার প্রোগ্রাম, কিন্তু ঢাকার কাজের ডাইভার্সিটি অন্যরকম ছিল, এনজিওদের সাথে কাজ করা, এবং মাঝখানে কিছুদিন আমি ইথিওপিয়ায় কাজ করি। ইথিওপিয়ার কাজটা এর পাশাপাশি একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পোলিওর ভ্যাকসিনটা এটা একটা লাইভ ভ্যাকসিন। সো এটা মিউটেশন হয়, সেখানে একটা আউটব্রেক হয়, যেটা অনেকটা পোলিওর মতো, কিন্তু এটা ভ্যাকসিন ডিরাইভড পোলিও। আচ্ছা। সো সেই আউটব্রেক ইনভেস্টিগেশন অ্যান্ড সেটা কন্ট্রোলের জন্য যে কর্মসূচি নেয়, সেখানে ডব্লিউএইচও আমাকে ইথিওপিয়ায় বদলি করে। তো সেখানে আমি কিছু মাস কাজ করি, করে আবার আসি এবং আবার ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করি এই 2009 নভেম্বর মাস পর্যন্ত, প্রায় 10 বছরের কাছাকাছি। লম্বা সময়। এখন এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো আসলে কি কি, মানে আপনারা কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছেন? আমি এখন যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যৌন প্রজনন স্বাস্থ্য। যৌন প্রজনন স্বাস্থ্যের মধ্যে আমাদের কন্ট্রাসেপশন নিয়ে কাজ করছি, এমআর, পোস্ট অ্যাবর্শন কেয়ার, জেন্ডার বেস ভায়োলেন্স, এবং ক্লাইমেটের কারণে যে উইমেনদের হেলথ অ্যান্ড ওয়েলবিং এর যে চ্যালেঞ্জিং সিচুয়েশন হচ্ছে, সেটা নিয়ে কাজ করছি। কন্ট্রাসেপশনের ক্ষেত্রে এখনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, হয়তো এটা সাময়িক, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় কন্ট্রাসেপটিভের কমোডিটিসগুলো পাওয়া যাচ্ছে না, সরকারের যে সাপ্লাই, এটা একটা বড় চ্যালেঞ্জ এখনো। এবং এটা আসলে বিগত সরকারের শেষের দিকে আমরা দেখেছি কোনো প্রকিউরমেন্টে যায়নি। প্রকিউরমেন্টে না যাওয়ার ফলে একটা বড় রকমের গ্যাপ হয়েছে, এবং প্রকিউরমেন্টে না যাওয়ার ফলে কিছু স্টক ছিল, সেই স্টক দিয়ে কিন্তু কাজটা চালানো গেছে। তারপরে আমাদের সেক্টর প্রোগ্রাম, হেলথের যে হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রামটা বর্তমান সরকার বন্ধ রেখে বিকল্প একটা সিস্টেম চালু করছে, হুইচ ইজ গুড। কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, ওই যে পুরনো সমস্যাটা এবং এই গ্যাপের কারণে যে সমস্যাটা, দুটা মিলে একটা প্রকট সমস্যা হয়েছে। আমরা যতটুকু জানি সরকার এখন প্রকিউরমেন্ট করেছে, কিন্তু এই মাঝখানে একটা গ্যাপের কারণে এই সাপ্লাইটা পৌঁছা পর্যন্ত মানুষের রিপ্রোডাক্টিভ হেলথের চাহিদার একটা বড় রকমের অপূরণীয় ক্ষতি হচ্ছে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আমি দেখি, যে আমাদের রুরালে একটা হেলথ সিস্টেম আছে, এবং অনেকেই জানেন না আরবানের যে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, প্রমোটিভ হেলথ কেয়ার, এটার দায়িত্ব কিন্তু মিনিস্ট্রি অফ হেলথের না, মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের। মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা তীব্রভাবে অনুপস্থিত। তারা এই দায়িত্বগুলো পালন করার মতো কোনো সঠিক পরিকল্পনা নিচ্ছেন না, জনবল নাই, এবং সেটা কারণে আরবান হেলথটা আমাদের খুব নেগলেক্টেড। আমি সেখানেও কাজ করছি, আমার অর্গানাইজেশন। সো এইটা আরেকটা জায়গা যেখানে আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য ঢাকা সহ শহরাঞ্চলগুলোর জন্য স্থায়ী কোনো সিস্টেমেটিক অ্যাপ্রোচ সরকার নেয়নি। এটা একটা জায়গা যেটাকে আমি বড় চ্যালেঞ্জ মনে করব। রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, অ্যাজ এ হোল এই হেলথ ইস্যুসগুলো নিয়ে তীব্রভাবে সমাজে স্টিগমা এবং মিস ইনফরমেশন বজায় আছে। আপনি একটা নারীর স্বাস্থ্য নিয়ে যখন কথা বলবেন, নারীর অধিকার নিয়ে যখন কথা বলবেন, তার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যখন কথা বলবেন, আপনি অনেক স্টিগমা নিয়ে দেখবেন যে অনেকেই সেখানে আপনাকে কাউন্টার করবে। অনেক চিকিৎসকের মধ্যেও এই স্টিগমাটা থাকে, ব্যবস্থাপনার মধ্যে আছে, পলিসি মেকারদের মধ্যে আছে, জনগণের মধ্যে আছে। সো এই জায়গাগুলো অনেক বড়। গ্রামীণ বা প্রান্তিক নারীদের কথা নিয়ে যদি একটু জানতে পারি, সেখানে কেমন চ্যালেঞ্জ ফেস করেছেন আপনি? গ্রামীণ, প্রান্তিক এবং অন্য যারা আন্ডার প্রিভিলেজ নারী আছে, তাদের ক্ষেত্রে প্রথম যে চ্যালেঞ্জটা আমি বলেছিলাম সেটা হচ্ছে স্টিগমা। দ্বিতীয় হচ্ছে
রেসপেক্টফুল কেয়ার পাওয়া, যে একটা নারী যখন একটা হেলথ কমপ্লেক্সে আসে তার কেয়ারটা কিন্তু খুব রেসপেক্টফুল হওয়া উচিত, এবং এই রেসপেক্টের একটা খুবই ইম্পর্টেন্ট অনুষঙ্গ হচ্ছে তার প্রাইভেসি। এখন আমাদের দেশে এই প্রাইভেসিটা কিন্তু হেলথ সেন্টারগুলোতে মেনটেন করা হয় না বা করা খুব কঠিন। আপনি যদি একটা হাসপাতালে যাবেন দেখবেন যে ডাক্তারের সামনে অনেকে বসে আছে, তাদেরকে বের করে দিয়ে রোগীর সাথে কথা বলা তাদের পক্ষেও সম্ভব না, কিন্তু এতে রোগীর প্রাইভেসি নষ্ট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি অফ কেয়ারটা খুবই প্রবলেম, কারণ কোয়ালিটি অফ কেয়ারের জন্য আপনার যে হাইজেনিক কন্ডিশন মেনটেন করতে হবে, ইনফেকশন প্রিভেনশন বোথ ফর সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস রিসিপিয়েন্ট, সেই জায়গাটা নাই। হিউজ নাম্বার অফ পজিশনগুলো ভ্যাকেন্ট আছে, এই ভ্যাকেন্সিটা এবং অ্যাবসেন্টিজম দুটোই আছে। এটা কিন্তু প্রকট হচ্ছে যত আপনি নিচের দিকে যাবেন এবং যত হার্ড টু রিচ এলাকায় যাবেন। আপনি যদি কোস্টাল এলাকাগুলোতে যান সেখানে দেখবেন যে হয়তো ইভেন একটা মেডিকেল কলেজে আপনি কোনো একটা ডিপার্টমেন্টে দেখবেন যে 50%-এর উপরে পোস্ট ভ্যাকেন্ট। সো কিন্তু মানুষ যত লোয়ার লেভেলে হাসপাতালে যাচ্ছে তারা কিন্তু সার্ভিস নিয়ে স্যাটিসফাইড না হলে হায়ার লেভেলে আসছে। সো অলওয়েজ ওভার ক্রাউডেড। আপনি ঢাকা মেডিকেল কলেজে দেখবেন 3-3.5 গুণ বেশি ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি করতে হচ্ছে, একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে গেলে দেখবেন 2 গুণ বেশি। সো এই যে আমি প্রাইমারি লেভেলে যদি হেলথ কেয়ার না দিতে পারি, মানুষ কিন্তু উপরে আসছে, এবং এই জায়গাগুলোতে অনেক বড় সমস্যা আমরা দেখছি, এবং আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটিটা সেভাবে আমরা এস্টাবলিশ করতে পারছি না। কমোডিটি সাপ্লাইগুলো সরকারি মাধ্যম থেকে পুরোপুরি দেওয়া সম্ভব হচ্ছে না, এবং এই সম্ভব না হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা স্বাস্থ্য খাতে যে ব্যয় করা দরকার সেই ব্যয়টা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। জি, এখন কি উদ্যোগ কি নেওয়া হচ্ছে কোনো পরিবর্তন করবার জন্য? আসলে পরিবর্তনের জন্য উদ্যোগ যেমন আমাদের যে স্বাস্থ্য কমিশন করা হয়েছে তারা কিছু রিকমেন্ডেশন করেছেন, আচ্ছা, সেটা বাস্তবায়ন কখন হবে জানি না। এছাড়া আমি বলবো না যে কোনো লার্জ স্কেলে উদ্যোগ আমি গত 15-16 বছরে ইনক্লুডিং এই সময়টা আমি কোনো বড় উদ্যোগ দেখছি না। বরং প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন ক্ষয়িষ্ণু হয়ে উঠছে। হয়তো আমি বলবো যে টেকনোলজি আসছে, হায়ার লেভেল ফেসিলিটি হচ্ছে, কিন্তু আমি যদি গ্রাসরুট লেভেলে আমি 2000 সালে একদমই গ্রামীণ পর্যায়ে কাজ করে এসেছি, জেলা উপজেলায়। আমি এখন যদি যাই আমি বলবো যে কোয়ালিটি অফ কেয়ারটা সেই অর্থে ইমপ্রুভ করেনি। এইগুলো তো আমাদের সবই বেসিক নিড আমরা বলতে পারি, যে বিষয়গুলো লাইক আমার শিশু দুনিয়াতে খুব সেফলি আসবে, সেফলি বড় হবে, স্টেট সেটার ইনসিউরিটি দেবে, সব ঠিক আছে, কিন্তু রিসেন্ট ওয়ার্ল্ডে আমাদের যেসব বড় বড় ডিজিজ বলে আমরা ধরি, যেমন ধরেন ক্যান্সারের কথা আমরা যদি বলি, আরও অনেক বড় বড় ডিজিজ আছে, এই সেবাগুলো কি গ্রামীণ পর্যায়ে বা ওই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে? গ্রামীণ পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে, যদিও ওইটা আমার এরিয়া অফ ওয়ার্ক না, ক্যান্সার নিয়ে কাজ করে, তারপর আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম ক্যান্সারের চেয়ে রেফারেলস গ্রামীণ পর্যায়ে আপনি হয়তো আর্লি কিছু স্ক্রিনিং করতে পারেন, যেমন জরায়ুর ক্যান্সার খুব সহজ সিস্টেমে স্ক্রিনিং করতে পারেন, সেই স্ক্রিনিং করে আপনি ফার্দার হায়ার লেভেল ফ্যাসিলিটিতে পাঠাতে পারেন। গ্রামীণ পর্যায়ে এটার চিকিৎসা আমরা আশাও করি না, কোনো হেলথ সিস্টেমে এটা অ্যাফোর্ড করতে পারবে না। তো রেফারেল ফ্যাসিলিটি কিছু তৈরি হয়েছে, ভায়ার মতো কিছু প্রোগ্রাম আমরা দেখেছি, কিন্তু এটার স্কেলটা অনেক বেশি বাড়াতে হবে, এবং কোয়ালিটি বা এই রেফারেল ফ্যাসিলিটিগুলো অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই জায়গাটাতে অনেক দূর কাজ। যেমন এই সচেতনতার ব্যাপারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা, এটা কিন্তু খুব লার্জ স্কেলে আমরা যতদূর জানি। আপনি জরায়ুর ক্যান্সারের কথা বললেন, এটাও রেশিও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সো ইনিশিয়ালি যদি ডায়াগনোস করা যায়, তারপরে স্টেপগুলো কি হতে পারে, সার্ভাইভাল অনেক বেড়ে যায়, সার্ভাইভেন এন্ড ওয়েলবিং দুটোই বাড়ে, দুটোরই দরকার আছে। সুতরাং আর্লি ডায়াগনোসিসের জন্য মানুষকে সচেতন হতে হবে, হেলথ সিস্টেমকে অ্যাক্টিভ হতে হবে এবং রেসপন্সিভ হতে হবে, এবং রেফারেল ফ্যাসিলিটিগুলোকে কোয়ালিটি সার্ভিস দিতে হবে। আরেকটা বিষয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন বলতো যে আপনার শিশুকে 6টি টিকা দিন, আমরা একদম ওই সার্কেল করে মাঝখানে একটা শিশুর ছবি ছিল, হ্যাঁ করা তো, সেই টিকা 6 থেকে এখন বেড়ে 60 হয়েছে। আমি বলছি না সরকারি লেভেলে, এটা বেসরকারি লেভেলে অনেক সময় এটা দেওয়া হয়। মানে এত টিকার কি আসলেই প্রয়োজন আছে?
টিকা যেগুলো, আমি সব টিকা নিয়ে কথা বলবো না, যেগুলো সরকারের পাবলিক হেলথ প্রোগ্রামে আছে এবং যেগুলো পাইপলাইনে আছে সেগুলো প্রত্যেকটারই এসেনশিয়াল। আচ্ছা। এবং যেটা আমরা মনে হয়, যেমন একটা সময় আপনি ধনুষ্টঙ্কারী রোগী প্রচুর দেখতেন, রোগী দেখতেন, এবং আমি সার্ভিলেন্স করেছি। আমি হাত ব্যথা হয়ে যেত যখন আমি আইডিসি ইয়েতে ইনফেকশাস ডিজিজ হসপিটালে যে সার্ভিলেন্স করতাম লিখতে, টিটেনাসের, হ্যাঁ, শুধু আমি একটার কথা বলছি, আমি তো সার্ভিলেন্স অনেকগুলো নিয়ে করতাম, সেগুলো তো এখন নাই। পোলিও আমরা নির্মূল করেছি আমাদের দেশ এবং এই অঞ্চল থেকে, এগুলো টিকার কল্যাণে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমি নির্মূল করেছি পৃথিবী থেকে এই পর্যন্ত, একটা রোগ নির্মূল হয়েছে স্মল পক্স, কিন্তু যেটা আমি একদম নির্মূল করতে পারিনি, কিন্তু হয়তো এই মুহূর্তে নাই, দ্বিতীয় হচ্ছে পোলিওর জন্য আমরা কাজ করেছি। সেই রোগের টিকাটা যখন আমি দিব না, পরে যে কোনো সময় কিন্তু সে ইনফেক্টেড হতে পারে। এবং এটার বেনিফিশিয়ারি আমরা আজকে, যে আমাদের চাইল্ডহুডে যে টিকা দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু আমরা কোভিডের চেয়েও অনেক বেশি ইনফেকশাস, ইভেন অনেক বেশি ইনফেকশাস, অনেক বেশি মর্টালিটি ইন টোটাল ছিল পৃথিবীতে। সেই ডিজিজগুলোকে কিন্তু আমরা একদমই ওই যে দূতের যেটা প্রদীপের মধ্যে ঢুকায় ফেলা, এটা করতে পেরেছি। কিন্তু এখনো সেই দত্তগুলো কিন্তু প্রদীপের ভিতরে আছে। সো টিকা না দিলে সে বের হয়ে আসবে, অর্থাৎ এই থ্রেটটা আমাদের থাকবে। সো যেটা কন্টিনিউয়াসলি জেনারেশন বাই জেনারেশন চলতে হবে। এবং যতটা আমরা, যেমন এখন সরকার প্রোগ্রামে জরায়ুর ক্যান্সারের টিকা প্রোগ্রামে নিয়ে এসেছে, এটা দিতে হবে। দিলে সম্ভাবনা হচ্ছে যে দিচ্ছে, যে কিশোরী দিচ্ছে, তার ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার হবে না। সুতরাং এই দুটোকে আমরা যদি দেখি, যে টিকা দিয়ে 2 দিন একটু ব্যথা পাওয়া ভার্সেস একটা লাইফ সেভ হওয়া, সুতরাং এই জিনিসটা খুবই দরকার। অবশ্যই। আপনি 2009 সালে সেভ দ্য চিলড্রেনে যোগ দিয়েছেন এবং সেখানে একটি প্রোগ্রাম ছিল সেভিং নিউবর্ন লাইফস, যেটা আমি দর্শকদের শুরুতে বলছিলাম। এই প্রোগ্রামটি নিয়ে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেভিং নিউবর্ন লাইফস প্রোগ্রামটা, আই এম প্রাউড যে এই প্রোগ্রামটাতে আমি কাজ করতে পেরেছি। এটা গেটস ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রথম হেলথ প্রোগ্রাম। আচ্ছা। এবং 2000 সালে সেটা অ্যাওয়ার্ডেড হয়, এবং এরপরে এটা আরেকটা অর্থে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের লংগেস্ট প্রজেক্ট। 2017 সাল পর্যন্ত এই প্রজেক্টটা চলে। এই প্রজেক্টটা আগ পর্যন্ত পৃথিবীতে ধারণা ছিল যে নিউবর্ন ইন্টারভেনশন খুব হাইটেক, এই ইন্টারভেনশনগুলো আনতে হলে খুব স্পেশালিস্ট ছাড়া নিউবর্ন সার্ভাইভালের যে প্রোগ্রামগুলো সেগুলো দেওয়া যাবে না। এবং সেই সময় এই প্রোগ্রামগুলো আমাদের মতো কতগুলো কান্ট্রিতে, বাংলাদেশ, ভারত, ল্যাটিন আমেরিকান কান্ট্রি, পাকিস্তান, আফগানিস্তান, এইসব কান্ট্রিগুলোতে বেশ কিছু গবেষণা করে। এই গবেষণাগুলো থেকে আইডেন্টিফাই করা হয় যে লো কস্ট ইন্টারভেনশনগুলো, অ্যাফোর্ডেবল ইন্টারভেনশনগুলো মাধ্যমে কিন্তু এই সার্ভিস, আমরা বেশ কিছু নিউবর্ন সার্ভিস দিতে পারি, যেটা থেকে আমরা নিউবর্ন মর্টালিটিকে একদম নিচে নামিয়ে আনতে পারি। এবং এইরকম কিছু ইন্টারভেনশন পরবর্তীতে সেভিং নিউবর্ন লাইফ প্রোগ্রামের সাথে ইউএসআইডিও তার কিছু প্রোগ্রাম অ্যাক্সেস এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে এই নিউবর্ন সার্ভাইভালের এই যে পথ চলাটা এটা শুরু করে। এবং এটার ভারতে অভয় বাং বলে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন, গান্ধীবাদী, ওনার কিছু গবেষণা থেকে অনুপ্রাণিত হয়ে এটা করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখি যে আমরা বাংলাদেশেও অল্প কিছু স্টাডি করি, কিন্তু এই স্টাডিগুলো অনেক ব্যাপক প্রভাব বিস্তার করে। এর মধ্যে একটা স্টাডি দিয়ে আমরা এসেনশিয়াল নিউবর্ন কেয়ার প্যাকেজ করি, যে প্যাকেজগুলোর মাধ্যমে আমরা দেখি যে নিউবর্ন মর্টালিটি অনেক কমিয়ে আনা যায়। বাচ্চার নাভিতে ক্লোরহেক্সিডিন, যেটা আমাদের স্যাভলনের একটা ভিন্ন কনসেন্ট্রেশন, ইউজ করলে আমরা দেখেছি নিউবর্ন মর্টালিটি 29% কমানো যায়। সো আলটিমেটলি আমরা দেশে এবং গ্লোবালি কতগুলো নিউবর্ন ইন্টারভেনশনকে প্যাকেজ করে এভিডেন্স জেনারেশন, পলিসি অ্যাডভোকেসি এবং ফান্ডরাইজিং এর জন্য কাজ করি এই সেভিং নিউবর্ন লাইফস প্রোগ্রামে, এবং তার সাথে ইউএসআইডি এবং অন্য কিছু প্রোগ্রাম সহ। এবং এর ফলে দেখা যায় যে গ্লোবালি নিউবর্নের ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যায়। এবং এই অ্যাডভোকেসির ফলে আমরা এসডিজিতে নিউবর্ন মর্টালিটিকে একটা ইন্ডিকেটর হিসেবে নিয়ে আসতে পারি। এবং বাংলাদেশে আমরা আমার এই প্রোগ্রামের মাধ্যমে কুষ্টিয়াতে আমরা এই সমস্ত ইন্টারভেনশনগুলোকে একটা প্যাকেজ করে কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার প্যাকেজটা
টেস্টিং করি, পাইলটিং করি, এবং এইটার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার 2016 সালে ন্যাশনাল নিউবর্ন হেলথ প্রোগ্রাম ডিক্লেয়ার করে এবং সরকার তার সেক্টর প্রোগ্রামের মাধ্যমে প্রায় 500 কোটি টাকা অ্যালোকেশন করেন সরকারের পক্ষ থেকে, এবং অনেক ডেভেলপমেন্ট পার্টনার, মামুনির মাধ্যমে ইউএসআইডি, মামুনি সেভের আরেকটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামগুলোতে হেল্প করে। এবং আমরা মনে করি যে মানে আমি পার্সোনালি মনে করি যে এটা আমাদের দেশের এবং গ্লোবালি নিউবর্নের একটা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে। ওকে, আপনি বিভিন্ন স্টিগমার কথা বলছিলেন আমাদের যখন বিরতি নেই তার আগে। স্টিগমাগুলো আসলে কি কি, মানে এখানে কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়? আমরা যখন রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলি, আমি স্টিগমাকে হেলথের বাইরে নিয়ে যাই। আমরা শুধুমাত্র স্টিগমার কারণে আমরা যখন শিশু ছিলাম, আমরা প্রজনন স্বাস্থ্য কিংবা হিউম্যান বডি নিয়ে কোনো পড়াশোনা করিনি। করেছি ব্যাঙের বডি নিয়ে, করেছি তেলাপোকার বডি নিয়ে, কিন্তু আমরা আমাদের চিনতে কিন্তু পড়াইনি। এই ধারাটা এখনো বজায় আছে। এখনো যদিও কিছু কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশনের কথা বলা হয়, কিছু কিছু বইয়ে ইভেন মাসিক পর্যন্ত পড়ানো হয় না স্কুলে। তাইলে আমি একটা মেয়ে বা একটা ছেলে, তার যে শরীরের পরিবর্তন হচ্ছে, সে যে শিশু থেকে কিশোর হচ্ছে, সেটা জানতে দেওয়া নিয়েই আমার স্টিগমা আছে। এইখানে একটা বোধহয় সূক্ষ্ম কিছু বিষয় আছে। একটা হচ্ছে জানানোর প্রক্রিয়াটাও তো সেরকম হওয়া উচিত যেটা আমার সোসাইটিকে চ্যালেঞ্জ করবে না, মানে আমার সোসাইটিকে আমি ভুল বার্তা দিচ্ছি কিনা এটা খুব কেয়ারফুলি আমাদের একটু বুঝতে হবে। আমি ধর্মীয়ভাবে কোনো বাধা নেই, কিন্তু আমরা একটা পারসেপশন নিয়ে আছি। আমি সরি টু সে, আমরা অনেক সময় দেখব যে আসলে সত্যিকারের শিক্ষিত আলেমদের কাছে যান, তারা কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলে, নিজেরা কথা বলা আছে। মাদ্রাসার কারিকুলামে মাসিকের উপর পুরো কারিকুলাম আছে, কিন্তু আমরা এখন কিন্তু সবাই ফেসবুক আলেম হয়ে গেছে। মানে সরি টু সে, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। এটাকে মনে করেন যে অ্যান্টি ইসলামিক, অথচ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেও প্রজনন স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক হাদিস আছে, সেখানে কথা আমরা স্টিগমা নিয়ে কথা বলছিলাম। শুধুমাত্র এটাই কি আমরা বলবো স্টিগমা, না এছাড়াও বড় একটা স্টিগমা আছে? আমাদের স্টিগমা আছে, কিন্তু আরো অনেক জায়গায় আছে। কালচারালি যদি আমরা বলি যে শত বছর ধরে আমরা যে বিলিফগুলো করে এসেছি, সেই জায়গাগুলো চ্যালেঞ্জিং কিনা? হ্যাঁ, সেই জায়গাগুলো চ্যালেঞ্জিং আছে। কিছু প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত জিনিস গুলো নিয়ে আমাদের স্টিগমা আছে। আবার স্টিগমাকে চেঞ্জ করার ক্ষেত্রেও আমাদের খুব ভালো সাফল্য আছে। আমি সাফল্যটা দিয়ে শুরু করি যে পরিবার পরিকল্পনা কার্যক্রম 70 এবং 80-র দশক কিন্তু খুবই স্টিগমাটাইজ ছিল। আমি এইরকম কাউকে চিনি, হেলথের একজন ডাইরেক্টর ছিলেন, যিনি ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম করতে যেয়ে প্রাণ ভয়ে সেইখান থেকে দৌড়ে চলন্ত বাসে উঠে চলে আসতে হয়েছিল। সেই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা কিন্তু এখন মোটামুটিভাবে আমরা বলতে পারবো স্টিগমা মুক্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সেই ক্ষেত্রে যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং ইমামদেরকে এখানে এঙ্গেজ করা হয়েছিল বেসড অন নলেজ অ্যাবাউট ইসলাম। ইসলাম যে পরিকল্পিত পরিবারকে কিভাবে দেখে সেটা নিয়ে গবেষণা করা হয়েছে, করে সেই গবেষণার আলোকে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে পার্টিকুলারলি প্রচারণার ক্ষেত্রে তাদের এঙ্গেজ করা হয়েছে। সুতরাং এটা একটা সাকসেসের জায়গা যে আমরা অনেক সময় করি কি, ধর্মটাকে একটা কাউন্টার হিসাবে দাঁড় করাই এবং তখনই আমাদের সংঘাতটা হয়, তখন কিন্তু আমরা অগ্রসর হতে না পারি না, বিরোধ তৈরি হয়। ঠিক তেমনিভাবে আমি বলবো কম্প্রিহেনসিভ সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে আমাদের এই পথটা অবলম্বন করা উচিত। আর অন্যান্য স্টিগমার মধ্যে ধরেন আমাদের এখনো যেটা মাসিক নিয়মিতকরণ কর্মসূচি নিয়ে হিউজ স্টিগমা আছে, যে নারীর স্বাধীনতা নিয়েই ওভারঅল নারীর প্রজনন শাস্ত্রটাকে একটু ফোকাস করতে চাই স্যার। সেটা হচ্ছে যে আপনি যেহেতু পিরিয়ডটা নিয়ে কথা বলছেন, আমরা জানি যে সারা দুনিয়াতেই এখন জরায়ুর ক্যান্সার নিয়ে কথা হচ্ছিল, সেখানে প্যাডটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট এবং এটা খুব এক্সপেন্সিভ, এখনও আমাদের বাজারে খুবই এক্সপেন্সিভ। তো এইটাকে সাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য, এবং এটা তো একটা বেসিক নিড, আপনাদের কোনো ধরনের কোনো কর্মসূচি আছে কিনা বা কখনো? আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নাই, কিন্তু বেশ কিছু জায়গায় বাংলাদেশের
অন্যান্য সংস্থাগুলো আইসিডিডিআরবি কাজ করছে, যেমন মিনস্ট্রাল কাপ বলে একটা জিনিস আছে, যে একটা কাপ ইউজ করা যেটা কস্ট ইফেক্টিভ হবে, এবং তারা স্টাডি করে দেখছে এটা কতটুকু কনভিনিয়েন্ট ফর ওয়ার্ক, পার্টিকুলারলি ফর ওয়ার্কিং উইমেন। কিছু কার্যক্রম আছে যেখানে লো কস্ট স্যানিটারি প্যাড, ইউএনএফপিএ কিছু কাজ করছে রোহিঙ্গাদের নিয়ে, যেটা কমিউনিটিতেই বানানো সম্ভব। সো ফিউচারে আমাদের পরিকল্পনা আছে এই ধরনের কার্যক্রম সহায়তা পেলে আমরা সহায়তা বলতে, আমাদের কাজ করার প্রচুর জায়গা আছে এখনো, সেই জায়গাগুলোতে আমাদের নিয়মিত কাজ করে যেতেই হবে। আরেকটা জায়গা আমাদের স্টিগমা নতুন করে আমি বলবো আরো বাড়ছে, সেটা হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্স নিয়ে। অনেকেরই ধারণা মনে হয় স্বামীর অধিকার আছে স্ত্রীকে কটু কথা বলা, আঘাত করা। ভায়োলেন্স তো শুধু ফিজিক্যাল ভায়োলেন্স না, মেন্টাল ভায়োলেন্স দেওয়া, তাকে কন্ট্রোল করা, এই জায়গাগুলো ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমরা ন্যাশনাল স্টাডিগুলো থেকে দেখছি যে প্রতি 5 জনের মধ্যে 4 জন নারী জীবনে কখনো না কখনো তার স্বামী বা যেটাকে আমরা ইন্টিমেট পার্টনার বলছি তার ভায়োলেন্সের শিকার হচ্ছে। এবং এটার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের বদলে এটার যেন একটু প্রমোটিং এনভায়রনমেন্ট আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি। এবং এর ফলে নারীর যে অধিকার আছে, কথা বলার অধিকার, সিদ্ধান্ত নেওয়ার অধিকার, এবং এই যে অ্যাজ এ হোল এই জায়গাগুলো কিন্তু এখন আমাদের নানা রকমের বাধার সম্মুখীন হচ্ছে। এটা নিয়ে আমাদের সবারই কাজ করা উচিত। এটা কোন শুধু এনজিও না, গভর্নমেন্ট, এনজিও, স্কুল প্রতিষ্ঠানগুলো, সেগুলো ইভেন আমরা অনেক সময় দেখি যে জিনিসটা, যে এই জেন্ডার বেস ভায়োলেন্সটাকে কিন্তু সেলিব্রেট করা হয় নাটকে, মিডিয়াতে। এবং এই জায়গাটা যে আমরা যদি চিন্তা করি যে নারীকে এভাবে আমি টার্গেট করে কথা বলছি, সে তো আমার বোন কিংবা আমার মা কিংবা আমার সন্তান। মিউচুয়াল রেসপেক্টের বিষয়, এবং এই বিষয়টা অনেক ভাস্ট। যখন মানবিক বিষয়টা চলে আসে তখন কিন্তু আসলে এই সাইকোলজির পার্টটা অনেক ডিফিকাল্ট এবং কমপ্লেক্স একটা জায়গা। এবং আমরা হয়তোবা বায়োলজিক্যালি একটা জায়গা থেকে চিন্তা করি যে পুরুষ নারীর চাইতে বায়োলজিক্যালি পাওয়ারফুল, সে কারণে হয়তো বা হ্যারাসমেন্টটা হচ্ছে, কিন্তু সারা গ্লোবালি এই ডাটাটা কিন্তু বাড়ছে যে নারীর দ্বারাও পুরুষ অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে। এটা আমাদের কোনো যুক্তি দিয়ে আমরা বোঝাতে পারবো বা বলতে পারবো না যে অন্য দেশে বাড়ছে বলে আমাদের বাড়াটা অ্যাকসেপ্টেবল। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্স। ইভেন নারীরাও অনেকেই বলেন, সার্ভেতে যে যদি প্রশ্ন করেন যে স্বামী তো আমাকে টুকটাক মারবেই, হ্যাঁ আমার এই জায়গাটা মার খেয়েছে, এটা বেহেস্তে যাবে, দিস ইজ স্টিগমা। এই জায়গাটা এবং আমাদের যে হার সেটা অনেক অনেক বেশি অন্য দেশগুলোর তুলনায়। এটা এবং এই যে নারীর প্রতি সহিংসতা ঘরে বা বাইরে যেটাই বলি, এর ফলে কিন্তু আমাদের চাইল্ড ম্যারেজ বাড়ছে। চাইল্ড ম্যারেজ বাড়া ক্ষেত্রে আমরা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। এবং এই জায়গাগুলো আমি যদি একটা খুবই রেসপেক্টফুল এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান করতে না পারি, অ্যান্ড এভরিওয়ান যখন করব, আমি প্রথম চিন্তা করব কে সবচেয়ে পিছিয়ে আছে, তাকে স্পেস দিলেই না আমি সবাইকে সমান তালে নিয়ে আসতে পারবো, ইকুইটি এনশিওর করতে পারবো। তো সেই কাজটা যদি আমি না করি তাহলে আমরা পিছিয়ে থাকব, এবং এর ফলে আমরা জাতি হিসাবে কখনোই সম্মানিত জাতি বা আমাদের ফিউচার জেনারেশন, যে শিশুরা শিখে সে কিন্তু মার প্রতি বাবার যে সম্মান এবং অসম্মান দুটাই শিখে, এবং যে অসম্মান সে আজকে শিখছে সে কিন্তু তার স্কুলে, তার পাড়ায় এবং তার ব্যক্তিগত জীবনে এই অসম্মানটাই করে যাবে। সুতরাং এই জায়গাটা আমাদের ভাবা দরকার। এতে করে কি ফ্যামিলির বুনিয়াদগুলো নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, এবং নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট ডাটা দিই, আমরা অন্যান্য সোশিও ইকোনমিক এরিয়াতে দেখব সিলেট ডিভিশন খুব পিছিয়ে আছে এডুকেশনে সহ, কিন্তু আমি যদি চাইল্ড ম্যারেজে দেখি ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে ওদের চাইল্ড ম্যারেজ অর্ধেক। এইটার কোনো গবেষণালব্ধ না, বাট আমার হাইপোথিসিস হচ্ছে সেখানে এখনো সামাজিক বুনিয়াদটা টিকে আছে, যার ফলে হয়তো বা কমিউনিটি, হয়তো বা প্যারেন্টরা মোর সেফার ফিল করে টু কিপ দেয়ার ডটার আপ টু এ সার্টেন এজ, 18 বছরের আগ পর্যন্ত। যে কারণে আমাদের সারা দেশে যখন হাফ অফ দ্য মানে ম্যারেজ হচ্ছে 18 বছরের আগে, সেই সংখ্যাটা 1/4 সিলেটে। এবং এর ফলে টিনেজ
প্রেগনেন্সি কিন্তু সিলেটে মাত্র 13%, যেটা ন্যাশনাল এভারেজের অর্ধেকের চেয়েও কম। সুতরাং সামাজিক বুনিয়াদটা নষ্ট হচ্ছে, এটা একটা সাইকেল, দুষ্ট চক্র তৈরি হচ্ছে। যে কোনো জায়গায় আমাকে এটা বন্ধ করা শুরু করতে হবে, এবং বন্ধ করা শুরু করার প্রথম স্টেপ হওয়া উচিত নারীর প্রতি সম্মান প্রদর্শন করা, এবং তা আমাদের আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে এবং সামাজিক অনুশীলনের মাধ্যমে। জি, আমরা এমনি যে বিষয়গুলো এসে দাঁড়ালো, এগুলো তো আপনাদের ফাইন্ড আউট করে আসলে বের করা যে এই সমস্যাগুলো আছে, কিন্তু সরকারের সাথে সমন্বয় করে কাজগুলো করতে আসলে কতটুকু চ্যালেঞ্জিং? বাংলাদেশে অত্যন্ত একটা ভালো জায়গা হচ্ছে সরকারের সাথে কাজ করা। আমাকে যদি বলা হয় যে 10টা এনজিওর সাথে বা ইউএন এজেন্সির সাথে কাজ করা বনাম সরকারের সাথে কাজ করা, তুমি কার সাথে কাজ করবা? আমি বলবো সরকারের সাথে। সরকারের সদিচ্ছা নিয়ে আমার কখনোই কোনো সংশয় নেই। সরকারের সমস্যা হচ্ছে তার সিস্টেমের মধ্যে, তার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে, তার যে স্কিল ডেভেলপমেন্ট প্রসেসটা এটার মধ্যে। কিন্তু তাদের আন্তরিকতা নিয়ে, সরকার বলতে আমি মূলত বুঝছি যে সরকারি কর্মকর্তা যারা কাজ করছেন ন্যাশনাল লেভেলে, কারণ আমি যখন পলিসি নিয়ে, এবং লোকাল লেভেলে যখন আমি প্রোগ্রাম নিয়ে যাচ্ছি। সুতরাং এটা খুব ভালো জায়গা। সরকারের হাত পা বাঁধা হচ্ছে রিসোর্স দিয়ে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা সব কিছুতেই কিন্তু পার ক্যাপিটা জিডিপির কথা বলি। পার ক্যাপিটা জিডিপির হিসাবে সরকারের যে স্বাস্থ্য ব্যয়, সেই ব্যয়টা পৃথিবীতে দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশের চেয়ে কম আরেকটা কান্ট্রি স্বাস্থ্য ব্যয় করে জিডিপির প্রপোর্শন হিসাবে, সেটি হচ্ছে বেনিন। আচ্ছা, আমাদের এক্সপেকটেশন কি? আমাদের এক্সপেকটেশন, আজকে আমি আমেরিকাতে গেলাম কিংবা কানাডাতে গেলাম কিংবা ইউরোপে গেলাম, আমি এসে কিন্তু চাচ্ছি সেই মানের স্বাস্থ্যসেবা, কারণ গ্লোবালাইজেশন হয়ে গেছে। আমার আন্ডারস্ট্যান্ডিং অথবা আমার আত্মীয়ের কাছ থেকে শুনছি, সেখানেও স্বাস্থ্য একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু। সেই ক্ষেত্রে এই $11 বা $12 পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার দিয়ে আমি কত দূর যেতে পারবো? এবং এই কারণে সরকারকে ডিপেন্ড করতে হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারদের ক্ষেত্রে। অশনি সংকেত হচ্ছে ইউএসআইডি, এফসিডিও বা ডিএফআইডি যেটা আগে ছিল, এর মধ্যে এফসিডিও বা ডিএফআইডির ফান্ড কাট হয়ে প্রায় 20% নেমে এসেছে। ইউএসআইডি তো বন্ধই হয়ে গেছে। অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনাররা সরে যাচ্ছে, কারণ আমরা নিজেদের ইকোনমিক অবস্থা উন্নয়ন করেছি, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা আমাদের ব্যয় দেইনি। সেই অর্থে আমরা আমাদের ব্যয় বরাদ্দ করিনি। ব্যয় বরাদ্দ না করা এবং এই ডেভেলপমেন্ট পার্টনাররা চলে যাওয়ার ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং জনস্বাস্থ্য সামনে যদি আমরা খুব স্পেশাল অ্যাটেনশন না দিই, সামনে কিন্তু খুবই ধসে পড়ার একটা সম্ভাবনা আছে। এই জায়গাটা নিয়ে আমি কোনো আলোচনা দেখছি না, এটা নিয়ে দূরদর্শিতার অভাব দেখছি। কিন্তু এটি আমি মধ্যম পর্যায়ের এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্লিয়ার, কিন্তু ওনারা কোনো অ্যাকশনেবল কোনো চেঞ্জ করার মতো কোনো অ্যাকশনের দিকে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। কয়েরি তৈরি হলো, নিশ্চয়ই সমাধান হবে একদিন, আমরা বিশ্বাস করি। সমস্যা যেখানে, সমাধানও সেখানে। আমরা স্যার আপনাকে ধন্যবাদ জানাই, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিলেন, সেজন্য ধন্যবাদ আপনাদের দর্শকদের এবং টিম কর্তৃপক্ষকে। জি।